হুম, মোটেও না বাবা, এই বিষয়টা বড্ড জটিল। এখানে আমি আমাদের পরশের একার দোষ দিব না, এখানে আমাদের সবারও কিছু ত্রুটি রয়েছে। বাবা, তুমি ধারণাও করতে পারছো না আমাদের পরশটার উপর দিয়ে কতটা ঝড়ঝাপটা গেল। বাবা, তুমি রুমে যাও, আমি তোমার সাথে এই বিষয়ে পরে খোলামেলা আলোচনা করব। তুমি আর ঝামেলা করো না। ভার্তুস পুত্রের সাথে যোগ দিলেন রায়হান চৌধুরী। ভাইকে শান্ত করার ভঙ্গিতে বলল, হ্যাঁ ভাই, আপনি আর ঝামেলা করেন না। বাচ্চা মেয়ে, ওর কি এত ঠিক ভুল বিবেচনা করার বয়স হয়েছে? আপনি শান্ত হন। সবটা শুনে আমরা সবাই মিলে আস্তে ধীরে সমস্যার একটা সমাধান বের করে ফেলব। আপনি চিন্তা করেন না ভাইজান। স্বীয় পুত্র ও ছোট ভাইয়ের কথায় খানিকটা দমে গেলেন সালাম চৌধুরী। উনি কাউকে কিছু না বলে গম্ভীর মুখভঙ্গিমায় মেয়ের কক্ষ ত্যাগ করলো। তার পিছনে পিছনে চলল রায়হান চৌধুরী। বাকিরা ব্যস্ত হয়ে পড়ল পরশকে নিয়ে। নিশীথ রাত্রির প্রথম প্রহর। সারাদিনের ঝড়ঝাপটা কাটিয়ে চৌধুরী নিবাসে এখন প্রখর নীরবতা। গৃহের সকাল নিশ্চুপ নির্জীব। কোথাও কোনো প্রাণীর সারা শব্দ নেই। বড়রা বোধহয় এতক্ষণে ক্লান্ত হয়ে গভীর তন্দ্রায় ঘরে। সেই লগ্নক্ষণে ঝড়ঝাপটা তো আর কারোর উপর দিয়ে কম যায়নি। সারাদিনে কারোর কিচ্ছুটি খাওয়া হয়নি। রাত হতেই সবাইকে একে একে ধরে বেঁধে অল্প স্বল্প খাইয়েছে রাত্রিপিয়া। শ্বশুর শাশুড়িকে প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র দিয়ে তাদের আগে আগেই ঘুমাতে পাঠিয়েছে। কন্যার বিলোপ মানে মানুষ দুটো অসুস্থ হয়ে পড়েছেন। চিন্তিত রায়হান চৌধুরী ও রোকসানা চৌধুরীও। তাদের সবাইকে আজকের মতন একা হাতে সামলে নিয়েছে রাত্রিপিয়া। রাতের কাজকর্ম দ্রুত সেরে থেকেছেন পরশের কাছাকাছি। রাত্রি পায়েল পরশ এখনো পরশের কক্ষে। সায়ন চৌধুরী একাকী নিশার কক্ষের শোভায় বসে ঝিমোচ্ছে। ছেলেটার মুখভঙ্গমায় অত্যন্ত গম্ভীর। একাকী লগ্নে দুহাতে মাথা চেপে চক্ষু পলক বন্ধ করে কি যেন ভাবছে। ওর চোখে মুখে লেপ্টে আছে বিষণ্ণতা। কর্মণ্য শক্তপোক্ত সায়ন চৌধুরী আজ নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। শক্ত হাতে সে সবার সবটা সামলে নিল না হয়, কিন্তু নিজেকে কি করে নিবারণ করবে? দিন শেষে কর্য উপযোগী মানুষগুলো পল্লীবৃত্ত অবসাদগ্রস্ত হয়েছেন। তবু তারা কাউকে বুঝতে দেয় না, না আমরা সচরাচর তাদের বুঝতে চাই। এই যে বলিষ্ঠ সচল নেতা সায়ন চৌধুরী একাকে নিজের সাথে গুমড়ে গুমড়ে বিষণ্ণ ভগ্ন হৃদয় পড়ছে। বক্ষস্থলে ধীরে ধীরে হচ্ছে ভারী। কেউ কি তার ব্যথা অনুভব করেছে? করলো বোধহয় একজন। সায়ন চৌধুরী যখন সংকল্প বিষণ্ণতায় বুঁদ হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে তার কাঁধে মসৃণ হাতের ছোঁয়া দিল রাত্রিপিয়া। মায়া মায়া কণ্ঠে প্রিয়তম পুরুষকে ডাকল। নেতা সাহেব। আকস্মাৎ শরীরে কারো ছোঁয়া অনুভব করে তরক করে চক্ষু পলক খুলে ফেলল সায়ন চৌধুরী। চক্ষুদ্বয়ের সম্মুখে অনেকক্ষণ পর তার মনোহরণীকে দেখতে পেয়ে অল্প স্বল্প হাসল যুবকটি। তাকে কিচ্ছুটি বলতে না দিয়ে রাত্রিপিয়া পুনরায় আবার শুধালো, নেতা সাহেব, বলো। এখনো সোফায় বসে আছেন যে? শুয়ে পড়তেন। অপেক্ষা করছিলাম তোমার। আচ্ছা চলুন শুয়ে পড়ি। সায়ন চৌধুরী দাঁড়ালো না, কয়েক মুহূর্ত চুপ থাকলো। পরবর্তীতে জানতে চাইল, পরশ ঘুমিয়েছে? হ্যাঁ, অনেক টায়ার্ড মেয়েটা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আপু। একটু আরাম পেয়ে সে কখন ঘুমিয়েছে। যা শুনে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন চৌধুরী। পরবর্তীতে আবার জানতে চাইল, কে আছে ওখানে এখন ওর সাথে? বড় আপু তানহা, ওরা দুজন শুয়েছে আজ। চুপ হয়ে গেল সায়ন চৌধুরী। একইভাবে বসে রইল, যা দেখে স্বামীর পাশ ঘেঁষে বসল রাত্রিপিয়া। মসৃণ হস্তে নিজের দিকে প্রিয় পুরুষের মুখ ঘুরিয়ে নিল অবলীলায়। এরপর তার চোখে চোখ রেখে জানান দিল, নিজেকে বড্ড টায়ার্ড লাগছে তাই না নেতা সাহেব? মাথা ধরেছে নিশ্চয়ই। আমার কোলে মাথা রাখুন। নীরবতা একটু জিরিয়ে নিন। আমি আপনার ছায়া হব, বিষণ্ণতার সঙ্গী হব আপনার। আসুন মাথায় হাত বুলিয়ে দিই। প্রগাঢ় প্রতিটি মানুষের বুকের ভিতর কিছু লুকায়িত কষ্ট থাকে, তা কেবল দীর্ঘশ্বাসে প্রকাশ পায়। হৃদয় গহীনে কিছু ছাপ নীরব অভিমান থাকে, নিজেকে নিয়ে থাকে সুপ্ত অভিযোগ। এই সময়ে কাছের মানুষ কারোর আদর মাখা সহানুভূতি পেলে সেই সব হাউমাউ করে বক্ষস্থল থেকে বেরিয়ে আসে তৎক্ষণাৎ। ঠিক এই মুহূর্তে শক্ত আবরণযুক্ত সায়ন চৌধুরীর তার ব্যতিক্রম নেই। ধীর মুষ্টি মর্মযন্ত্রণার মাঝে প্রিয়তমা স্ত্রী একটু
একটুখানি কাছে আসা, একটুখানি কোমল ছোঁয়াতে সেই সব গলগল করে বেরিয়ে আসলো আওয়াজে। নিজেকে ভেঙে চুরে জানান দিতে তৎক্ষণে ছেলেটা মরিয়া হয়ে উঠল, ক্ষীণকণ্ঠে বলল, জানো বউ কি হয়েছে? নীরস প্রিয়তম স্বামীর ক্ষীণ বাক্য শুনে রাত্রিপ্রিয়া তাকে নীরবে আশ্বাস দিল, মোলায়েম গলায় শুধালো, হ্যাঁ হ্যাঁ বলুন না, কি হয়েছে? আমি জানতে চাই আপনাকে, আপনার সাথে জড়িত প্রতিটা ঘটনা শুনতে চাই নেতা সাহেব। ওতপ্রোতভাবে ভাগীদার হতে চাই আমি আপনার সুখ দুঃখে। আমি তখনই বুঝেছি। এখন বলুন না, কি হয়েছে? পরশের এসবের জন্য দায়ী কে জানো? কে? আমি দায়ী। অপরাধীর ন্যায় বর্ষণ মুখর গলায় নিজেকে দোষারোপ করল সায়ন চৌধুরী, যা শুনে আশ্চর্যজনিত হয়ে যান সপ্তদশী মেয়েটা। অবিশ্বাস্য কণ্ঠে অধীরতা নিয়ে শুধালো, কি সব আবল তাবল বকছেন নেতা সাহেব? পাগল টাগল হয়ে গেলেন নাকি আপনি? আমি নিজেই সবের জন্য দায়ী। আমি মোটেও আবল তাবল বকছি না। শুধুমাত্র আমার জন্য আমার নিষ্পাপ বোনটার যে অবস্থা, এসবের জন্য একমাত্র আমিই দায়ী। আমি বলতে বলতে উন্মত্ত ক্ষিপ্তবোধ হয়ে উঠে দাঁড়ালো ছেলেটা। উত্তেজিত মুষ্টিবদ্ধ করলো হাত, দেয়ালের দিকে উদ্যত হলো নিজেকে আঘাত করার জন্য। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে তাকে আটকে দিল রাত্রিপ্রিয়া। প্রিয়তম পুরুষকে দুহাতে জড়িয়ে ধরে বলল, এ কি কি করছেন আপনি? দেখি শান্ত হন। আমি মোটেও শান্তি পাচ্ছি না। আমার নিজেকে বড্ড অশান্ত লাগছে। আপনার জন্য আমি আছি না নেতা সাহেব? আমি আপনার সব দুঃখ ঠিক করে দিব, ভুলিয়ে দিব বিষণ্ণতা। এবার বলুন তো, কি নিয়ে আপনি এত আপসেট? আসুন না আমার সঙ্গে, বিছানায় বসি। একটু শান্ত হন আপনি প্লিজ নেতা সাহেব। আপনাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। এতে খানিকটা স্থির হলো সায়ন চৌধুরী। তাকে এক হাতে ধরে বিছানার মাঝ বরাবর বসিয়ে দিল রাত্রি। নিজেও বসলো স্বামীর গা ঘেঁষে। ভরসা দিয়ে নিজের মসৃণ হাতের মুঠোয় আবদ্ধ করলো অশান্ত ছেলেটার বলিষ্ঠ একটি হাত। এরপর পুনরায় আবারও সবটা জানতে চাইল। সায়ন চৌধুরী একে একে বর্ণনা করলো পরশের সাথে অতপ্রতভাবে জড়ানো প্রতিটি ঘটনা। সেখান থেকে একটা শব্দও বাদ গেল না। সবটা শুনে দোলায়িত হয়ে উঠল মেয়েটার বক্ষস্থল। পরশটার জন্য বড্ড মায়া হলো, তবে সেসবকে পাত্তা দিল না রাত্রি। এই মুহূর্তে তার নেতা সাহেবকে শান্ত করা ভীষণ জরুরি। মানুষটা যে পুরোপুরি ভেঙে পড়েছেন, বারংবার দোষারোপ করছে নিজেকে। তার মনোবল ঠিক করতে তৎক্ষণাৎ উন্মুক্ত হলো রাত্রিপ্রিয়া, বলল, আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন নেতা সাহেব। অপ্রত্যাশিত এই ঘটনায় আমাদের কারো কোনো হাত নেই। যে মেয়েটা না বুঝে আমাদের সকলের চোখ ফাঁকি দিয়ে বিপথে পা বাড়িয়েছে, কাটার এই সূচনা তো সেই করলো, তাই না? সে সময় কি আপনার দম ফেলার ফুরসত ছিল বলুন নেতা সাহেব? তখন ছিল নির্বাচনকাল। মামুনি থেকে শুনেছি কতটা ব্যস্ত সময় কাটিয়েছেন আপনি। এমনও দিন গেছে আপনার সারা দিনে খাওয়া দাওয়ার কোনো সময় হয়নি, বাড়িতে ফিরতে পারেননি, নির্ঘুম রাত পার করেছেন। এরপর বিজয়ী হয়ে নতুন নতুন পার্লামেন্ট শুরু করেছেন। কত শত দায়িত্ব! এত শত দায়িত্বের ভিড়ে এইসব দেখার সময় কই আপনার? আপনিও তো একটা রক্তে মাংসে করা মানুষ। আর পরশের মতো মেয়ে এরকম একটা কাজ করতে পারে, এটা আমাদের চিন্তার বাইরে ছিল। শয়তানটা ভুলিয়ে ভালিয়ে বাচ্চা মেয়েটার মগজ অভ্যাস করিয়েছে। সব দোষ ওই শয়তানটার। ওকে ধরে মাঝপথে তাকে আটকে দিয়ে উত্তেজিত হয়ে উঠল সায়ন চৌধুরী। অধৈর্য হয়ে বলল, জানো রাত, আজ বড় নিজেকে অযোগ্য মনে হচ্ছে। আমি আসলে এসবের কিচ্ছুর যোগ্য না। কিসের আবার জনগণের নেতা আমি? কিসের নেতা আমি, যেখানে আমি ছোট্ট এরকম একটা ঘটনা আঁচে করতে পারলাম না? ওরা আমার নাকের ডগা দিয়ে আমার বোনটাকে দিনের পর দিন ব্যবহার করলো। আমি আমি টের পেলাম না কিচ্ছু। সেখানে আমি আবার এত বড় একটা দেশ রক্ষা করবো? আমার তো পার্লামেন্টে আরো আগে স্বেচ্ছায় ছাড়া উচিত ছিল দেশ ত্যাগ করা। ধৈর্যচ্যুতি ব্যগ্রতাগ্রস্ত প্রিয়তমকে তৎক্ষণাৎ সুধীর করার প্রচেষ্টা চালালো রাত্রিপ্রিয়া। মৃদু হেসে বলল, রিল্যাক্স রিল্যাক্স নেতা সাহেব। আপনি নিজেকে কেন এতটা অযোগ্য মনে করছেন? আসলে ব্যাপারটা ওরা আপনাকে বুঝতে দেয়নি। এখানে আপনার কি দোষ বলুন? হুদাই নিজেকে দোষারোপ করছেন আপনি। আচ্ছা, আপনি কি জানেন আমার নেতা সাহেব অনন্য?
অতুলনীয়। আমার নেতা সাহেব অপ্রতিম, অনুপম। একমাত্র সেই এসবের সুযোগ্য, উপযুক্ত। শোনেন না, বলো। বলছিলাম যে যা হয়েছে তা তো হয়েছেই। এখন সবকিছু কিভাবে নীরবে ঠিক করা যায় সেই সব চিন্তা করুন। আপনি কেন এত ভেঙে পড়ছেন নেতা সাহেব? আপনাকে তো এসবের সাথে বড্ড বেমানান, খাপ ছাড়া লাগছে। আমার নেতা সাহেবকে সব সময় আমরা অনমনীয়, বলিষ্ঠ, সচল হিসেবে এসেছি। তাকে কি এতটুকু সামান্য একটা ঝড়ে চলে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলে চলবে? চলবে না তো, একদমই চলবে না। তাহলে আপনি তো হেরে গেলেন নেতা সাহেব, হেরে গেলেন। শত্রুপক্ষেরও আসল উদ্দেশ্য সফল হয়ে গেল। ওদের তো একমাত্র লক্ষ্যই ছিল আপনাকে হারানো, এরপর ভেঙে চুরে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। তবে কি আপনি এবার স্বেচ্ছায় হার মানবেন নেতা সাহেব? আমি তো আমার নেতা সাহেবকে কখনো এত সহজে হারতে দেখিনি। আপনি জানেন না, নিজেকে দমিয়ে রাখা মানেই অসৎ শত্রুকে জিতিয়ে দেয়া। আর যে মানুষের হাতে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভালো রাখার দায়িত্ব, সে এত সহজে কি করে হেরে যায়? নো, নো ওয়ে। আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে নেতা সাহেব। অপরাধীদের কঠিন শাস্তি চাই, কঠিন। ওদের এত সাহস কি করে হলো? বলতে বলতে দাঁড়িয়ে গেল রাত্রি। প্রিয়তম পুরুষের মুখে সম্মুখভাগ উঁচু করে ধরল দুহাত। তন্মধ্যে মলিন মুখে সায়ন চৌধুরী শুধালো, সবই বুঝলাম, কিন্তু কিন্তু আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না রাত। আমি যদি ফ্যামিলির ব্যাপারে আর একটু সতর্ক থাকতাম, হয়তো এরকম দিন কখনোই আসতো না। বিশ্বাস করো বউ, আমি যদি ঘুণাক্ষরে টের পেতাম আমার এই রাজনীতি পেশাটা আমার আদরের বোনটার জন্য কাল হয়ে দাঁড়াবে, ট্রাস্ট মি, আমি ভুলে এই পথে পা বাড়াতাম না। জগতে কত শত পেশা রয়েছে, সেসবের এটা বেছে নিতাম। তবু আমার শান্ত প্রিয় পরিবারটায় এই দুর্দিন হাসতো না, বেঁচে যেত আমার মনটা। আপনি এত বেশি চিন্তা করবেন না তো নেতা সাহেব। আবারও সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। সবকিছু সত্যি সব ঠিক হয়ে যাবে? জি জি জনাব, আপনি ঠিক থাকলেই সব ঠিক। সায়ন চৌধুরী আর কিচ্ছুটি বলল না, একদম চুপ হয়ে গেল। অবয়ব হলো শান্ত হিমশীতল। এ বিষয়ে আর একটিও কথা বাড়ালো না রাত্রিপিয়া। সে তৎক্ষণে গোজকাজ বিছানাটা শোয়ার উপযোগী করলো। এরপর নিজেই উঠে বিছানার মাঝখানটা গোল হয়ে বসলো। আবেদনময়ী ভঙ্গিতে হাত দিয়ে ইশারা করলো প্রিয়তম পুরুষকে। বলল, নেতা সাহেব, এদিকে উঠে আসুন না। আমার কোলে মাথা রাখুন, হাত বুলিয়ে দিয়ে আমি শান্তি পাবেন। এতক্ষণে পুরোটা সময় বেডের মাঝখানে পা ঝুলিয়ে নিবন্ধ অবস্থায় বসেছিল সায়ন চৌধুরী। বিষণ্ণ আবছায়ার মাঝে আচমকা প্রিয়তমা স্ত্রীর আবেদনময়ী ডাকে সাড়া দিল ছেলেটা। অবসন্ন বক্ষস্তরের বিষাদে একটুখানি শীতল ছোঁয়া পেতে নিজের মাথা এলিয়ে দিল প্রিয় নারীর সন্নিকটে। রাত্রিপ্রিয় মুচকি হেসে পরম মমতায়, পরম আদরে নিজের সাথে জড়িয়ে নিল মানুষটাকে। তৎক্ষণাৎ মসৃণ কোমল হাতের স্পর্শ দিল সায়ন চৌধুরীর কপালে। কপাল সহ মাথার চারপাশে এবং পরিপাটি চুলের ডগায় হাত চালালো। আরাম পেয়ে সবেগে চোখ বন্ধ করলো সায়ন চৌধুরী। নীরবে অনুভব করতে লাগলো প্রিয় মনোহরিণীর ছোঁয়া। এইভাবে নীরবতার মাঝে কেটে গেল তাদের সুন্দর কিছু মুহূর্ত। এর মধ্যেই অলক্ষিতভাবে চোখ বন্ধ অবস্থায় সায়ন চৌধুরী ডেকে উঠল, বউ, আমাকে একটু নিগূঢ় ভালোবাসা দিবে? এই হৃদয় অনলের শিখায় পুরে ছাই, প্রাণহীনার স্টেজ। এই, তুমি কি একটু আগলে নিবে আমায়? নেবে কি ঘুরিয়ে পুরে ছাই হওয়ার হৃদয়? তোমার স্পর্শে আবার প্রাণ পাবে, আবার সজীব হয়ে উঠবে বক্ষ স্পন্দন। বলতে বলতে একই পল্লব তড়াক করে খুলে ফেলল সায়ন চৌধুরী। গাঢ় দৃষ্টিতে তাকালো সঙ্গিনীর মুখপানে। নেতা সাহেবের আচমকা গভীর তমসাচ্ছন্ন স্বর, তার গাঢ় চোখের দৃষ্টিতে কি যেন ছিল, যা আরো একবার জানান দিল নেতা সাহেব ভালো নেই, নেতা সাহেব ভালো নেই। করে উঠল প্রেমিকা সুলভ রাত্রির কোমল মন। আক্ষি পলব হলো ছলো ছলো। মেয়েটা তৎক্ষণিকভাবে মলিন ওষ্ঠে শুধালো, নেতা সাহেব, আপনার ভীষণ মন খারাপ তাই না? আমি তো ম্যাজিক জানি না। ম্যাজিক জানলে ঠিক এক মুহূর্তে ম্যাজিক করে মন ভালো করে দিতাম আপনার। আপনার এই বিষণ্ণতা না আমার বক্ষস্থলে ভীষণ পীড়া দেয় নেতা সাহেব। আপনার মুখে সারাক্ষণ লেগে থাকা হাসিটাই
সায়ন চৌধুরী তৎক্ষণাৎ রাত্রিকে মৃদু ধাক্কা দিয়ে বসা থেকে শুয়ে দিল। চটজলদি স্থির দেহ আড়াআড়ি টান টান করে খানিকটা ঝুঁকল প্রিয়তমার মায়াবী মুখশ্রীর দিকে। বলিষ্ঠ হাতে নরম স্পর্শ মুছে নিল মনোহরণীর চোখের জল। আস্তে ধীরে নিজের ওষ্ঠের পরশ দিল স্ত্রীর কপালে। সাথে সাথেই মৃদু কণ্ঠে শুধালো, বউ, কে বলছে তুমি ম্যাজিক জানো না? তুমি তো আস্ত এক জাদুকর। আরে তোমারে আমি কেমনে কই, কিভাবে বোঝাই? তোমারে আমার ভীষণ ভাল লাগে। তোমারে যখন বুকের কাছে নিয়ে সুখের সাথে দুদণ্ড বইসে পড়ি, ঠিক তখন আমি দুনিয়ার সব কিছু ভুইলা যাই। যে আমার দুঃখের সাথে বোঝাপড়া করতে করতে দম আটকাইছিল, ঠিক তখনই তোমার হাতের জাদুকরি ছোঁয়া, তোমার হাতের সংস্পর্শে আমি নিজেরে ভুইলা যাই। এই সুখের কাছে মনে হয় আমার সকল দুঃখের ওজন মাপতে দেয়। সুখ হইয়া যাক তোমার ছোঁয়াছুঁয়ি খেলনায়। তোমার সেবিকা হাত বাড়িয়া দিলেই আমার মনে হয় সাইরা যাইব শতখানেক মন খারাপের জ্বর। ভাল লাগে তোমার এই চিবুকের তিলে যা জমায়ে রাখছো, যেন আমার কাবুকরণের ফাঁদ। তোমার নাকের নথে যে ভাল লাগা আমারে বিড়বিড় কইরা যে ভাবনার ভেতর নিয়ে যায়। তোমারে আমার ভাল লাগে। হুটহাট অভিমান হইলে গাল ফুলাইয়া কপালখানা নিয়ে আগলাইয়া আইবা আমার আদরে চুমু বরাবর, কিংবা জড়াইয়া ধইরা সোহাগের কাছে। তোমার রাগের কাছে নির্দ্বিধায় বাড়াইয়া দিমু বুক। বউ, আমার একটু আগলে নিবা, শক্ত একটা আলিঙ্গনে নিজের সাথে জড়াইয়া নিবা আমারে। প্রিয়তমের মোহগ্রস্ত ধীর স্বরে লাজক হাসে রাত্রিপিয়া। লাজকতার ন্যায় তৎক্ষণাৎ মেয়েটা বাড়িয়ে দেয়। মুহূর্তেই শক্ত এক আলিঙ্গনে একজন আরেকজনকে জড়িয়ে নেয় বক্ষস্থলে। নীরবতার মাঝে কেটে যায় কিছুটা সময়। মনোহরণীকে অনুভব করতে গিয়ে বরফের ন্যায় শীতল হয়ে যায় সায়ন চৌধুরী। দুজনার মাঝেই গাঢ় নীরবতা। সেই নীরবতাকে বিদায় জানিয়ে রাত্রিপিয়া মৃদু কণ্ঠে ডেকে উঠল, নেতা সাহেব, হুম, এখন ভালো লাগছে আপনার? বুকের ব্যথাগুলো কি কমেছে? রাগটাগ নেই তো? সায়ন চৌধুরী এক কথায় তাদের আলিঙ্গন আরো গাঢ় করল। এরপর সেইভাবে আস্তে ধীরে স্বল্প আওয়াজে বলল, আমার আকাশ ছোঁয়া বিভৎস অগ্নিমূর্তি রাগ তোমার আলিঙ্গনের সংস্পর্শে বরফের রূপ নেয়ার ক্ষমতা রাখে। আমার অনবদ্য একরোখা জেদি অভিমানগুলো তোমার উদ্বেগতার স্থির ধরে রাখার দুঃসাহসিকতা দেখাতে পারে না। আমার বিলাপ গীতি অভিযোগগুলো তোমার ভালোবাসায় ভুলে যেতে দেরি করে না। রাত্রি নীরবে হাসল, আলতোভাবে মাথা রাখলো প্রিয় পুরুষের লোমসযুক্ত বক্ষস্থলের বাঁ পাশে। এতে খানিকটা নড়াচড়া করছে রাত্রি, যা দেখে তাকে হুঁশিয়ার করলো সায়ন চৌধুরী। বাধা দিয়ে বলল, এত নড়ছো কেন বউ? নড়ো না তো। আজকে আমার এই গাঢ় মন খারাপের উপশম হও। নীরব আগলে রাখো আমায়, জড়িয়ে যাও আমার সাথে। বলতে বলতে ক্লান্ত চক্ষু পল্লব নিশ্চিন্তে বন্ধ করল সায়ন চৌধুরী। অবসন্ন শরীরে বিছানায় আরাম পেয়ে খানিকক্ষণের মধ্যেই নিদ্রাময়ন হয়ে যান সায়ন চৌধুরী। একই সাথে রাত্রিপিয়াও। ভালোবাসা শব্দটা বড়ই বিচিত্র। কেউ বা ভালোবাসার পর্শে এলে ভুলে যায় জগতের সকল দুঃখ, কেউ বা ভালোবাসার যাতনায় গুমড়ে গুমড়ে বিষণ্ণতায় মরে। কেটে গেল 2 দিন, সময়ের নিয়মে চলছে সব। চৌধুরী আবাসের পরিবেশ এখনো বেশ থতমত। গৃহে মানুষ থাকছে কিনা বোঝার উপায়ন্তর নেই। মানুষ আছে কিনা কোনো শব্দ নেই। কারোর মাঝে হাসি উৎসাহ নেই, যেন তাদের হাসা বারণ। সকলের প্রবলভাবে নীরবতাকে বেছে নিয়েছে। পরশ মেয়েটা এখন বেশ চুপচাপ, সারাক্ষণ নিজের কক্ষে মনমরা হয়ে থাকে। সেই যে কক্ষে ঢুকেছে, এরপর আর তার ছায়া বাড়ির কোথাও দেখা যায়নি। বাবা মা দুজনেই সমভাবে তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তার কাছে আসে না, বসে না, জানতে চায় না কিছু। হয়তো অভিমান, নয়তো ঘৃণায়। এই নিয়ে সারাক্ষণ নিজের সাথে হা হুতাশে দিন কাটে তার। সাহস করে তাদের ডাকতে পারছে না মেয়েটা। সময় 7:12। সকাল সকাল আজ উঠেছে রোকসানা চৌধুরী ও রাত্রি। বাকিরা নিজেদের কক্ষে, কেউ বা ঘুমাচ্ছে, কেউ বা জেগে। এরা দুজনই এখন বাড়ির সবটা সামলাচ্ছে। গৃহকর্মী খালাকেও কিছুদিন আসতে নিষেধ করা হয়েছে। একই সাথে বাড়ির বাকি সাহায্য কর্মীদেরও ছুটি দেওয়া হয়েছে, পাছে বাইরের লোকজন যদি শুনে যায়। এইতে কেবল সকালের নাস্তা তৈরি হলো ওদের। রাত্রে এসে ডাইনিংয়ে সবটা গুছিয়ে রাখলো। সবাই উঠলে একসাথে খাবে। উপসে রান্নাঘরে রোকসানা চৌধুরী বাকি কাজগুলো করছে। এর মধ্যে আগেভাগে পরশের জন্য একটা নাস্তার প্লেট তৈরি করে নিল রাত্রিপিয়া।
ততস্ত্র পায়ে এগিয়ে গেল পরশের কক্ষে। বারান্দার গ্রিল ধরে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পরশ। সে উঠেছে অনেক আগেই। মাঝরাতে যে ঘুম ভেঙে গেছে, এরপর আর ঘুম হয়নি। কয়েকদিনের মাঝে মেয়েটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। চোখের নিচে গাঢ় কালো জমেছে, মলিন মুখ, চুলগুলো উস্কো খুস্কো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে অবলায় পড়ে আছে পিঠে। আলগোছে দূর থেকে তাকে একবার পর্যবেক্ষণ করে নিল রাত্রিপিয়া। এরপর মিহি কণ্ঠে ডাকলো, পরশ। আচমকা ডাকে কিছুটা বিচলিত হয়ে পড়ে পরশ। ত্রাসিত নয়নে তাকায় পিছনে, যা দেখে তড়িঘড়ি করে ওর কাছে এগিয়ে আসলো রাত্রি। পিঠে হাত রেখে অভয় দিয়ে জানতে চাইল, কিরে, ভয় পেয়ে গেলি? একটু। কখন উঠলি? কিছুক্ষণ হলো। নাস্তা এনেছি, চল খাবি। খেতে ইচ্ছা করে না এখন, পরে খাবো, রেখে যা। নিজের প্রতিও খাবার প্রতি এক ধরনের বৃত্তৃষ্ণা নিয়ে বলল পরশ। মেয়েটার কথাখানি পুরোপুরি অগ্রাহ্য করলো রাত্রি। এক প্রকার জোর করে নিজের সাথে রুমে নিয়ে এলো। যেতে যেতে বলল, নিজেকে আয়নায় দেখেছিস? চেহারার কি অবস্থা হয়েছে। এদিকে আয়, বস আয়নার সামনে, চুলগুলো আছড়ে দিই। লাগবে না, আমার এসব ভালো লাগছে না। রাত। কেন ভালো লাগছে না? কার জন্য এখনো তুই নিজেকে শেষ করে দিচ্ছিস বলতো? ওই সব বেঈমানদের জন্য? আরে সে তো তোকে কখনো ভালোবাসেইনি। এখন তুই যদি তার জন্য মরেও যাস, এতে তার কিচ্ছু যাবে আসবে না। কিচ্ছুটি হবে না তাদের। অনেক তো হলো পরশ, এবার উঠে দাঁড়া, ঘুরে দাঁড়া। তুই নিজেকে নিয়ে ভাব এবার। ওদের দেখিয়ে দে বেঈমানদের ছাড়াও ভালো থাকা যায়। সর্বোপরি নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই শিখে নিতে হবে পরশ। ওসব দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। মনে কর এটা তোর জন্য প্রেরণামূলক একটা সোনালী অতীত। অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে এমন করে তৈরি কর যেন তোকে দেখে ব্যর্থ মানুষগুলো বাঁচার অনুপ্রেরণা পায়। জানি সবকিছু এতটাও সহজ না, তবু তোকে চেষ্টা করতে হবে। তুই পারবি পরশ, তুই পারবি। আমরা সবাই তোর পাশে আছি, পাশে থাকবো তোর। বলতে বলতে নিজেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে পরশ মেয়েটাকে দাঁড় করিয়ে দিল। এরপর নিজের হাতে খাবার প্লেটটা রাখলো পাশে থাকা টি টেবিলে। এর মধ্যেই ফাঁকে পরশের দিকে একটা বসার মোড়াও এগিয়ে দিল। ইশারায় বলল, বস। রাত্রিপিয়ার এতক্ষণে বলা কথাগুলো পরশ মেয়েটা এতটুকু বুঝলো কিংবা শুনলো কিনা বোঝা গেল না। এ বিষয়ে কোনো আগ্রহ দেখালো না সে, যা দেখে রাত্রি স্থিরভাবে প্রশ্ন ছুড়ল, কি হলো, কাঁদছিস কেন? পরশ ভেজা গলায় অনুনয় করে বলল, আব্বু আম্মুকে একবার বল না আমার সাথে একটু কথা বলতে। ওদের এই নীরবতা আমাকে নতুন করে আরও একবার দুমড়ে মুচড়ে দিচ্ছে। একটু সহ্য করতে পারি না রে। ওদের এতটুকু আচরণ কি এখন স্বাভাবিক নয় পরশ? এত বড় একটা অঘটন ঘটানোর আগে এইসব একবার ভাবা উচিত ছিল। যাকগে, সেসব বাদ দে, এখন চিন্তা করিস না। এখন ওনারা একটু রেগে আছে তাই কথা বলছে না। রাগ কমলে দেখবি তারা নিজে থেকেই এগিয়ে আসবে। বাবা মা তো জগতের সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও না, সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরায় না। পরশ আর কিচ্ছুটি বলল না। রাত্রিপ্রিয়া চুপ হয়ে গেল, ব্যস্ত হয়ে পড়ল পরশের চুল নিয়ে। এর মধ্যে ওখানে উপস্থিত হলো রোকসানা চৌধুরী। রাত্রিকে দেখে বলল, ও রাত, তুমি এখানে? তোমাকে বোধহয় সায়ন খুঁজছে, দেখলাম নিচে এসে কি যেন খুঁজে গেল। একটু পরে যাই মামুনি, পরশকে খাইয়ে দিয়ে যাই। রাত্রিপ্রিয়ার কথা শুনে রোকসানা চৌধুরী তৎক্ষণিক পরশের গাল ছুঁয়ে বলল, ও পরশ মা, তুই কখন উঠলি? শরীরটা এখন কেমন লাগছে মা? উনি এমনভাবে বলল যেন এতক্ষণ পরশকে খেয়ালই করেনি উনি, যা দেখে খানিকটা মলিন মুখে হাসল পরশ। বলল, একটু আগেই উঠেছি ছোট মা, শরীরটা আগের চেয়ে ভালো। উনি আরও টুকটাক পরশের খোঁজ খবর নিল। ওদের কথার ভিতরে সেখানে উপস্থিত হলো পায়েল ও তানা। ওরা একে একে পরশের খোঁজ নিল, ভালো মন্দ জানতে চাইল, শরীর কেমন, এখন কেমন লাগছে ইত্যাদি। কয়েক মুহূর্ত যেতেই চার রমণীর মাঝে ছোটখাটো একটা আড্ডার আসরও জমে গেল।
কিন্তু আড্ডা আর দীর্ঘ হলো না। এর মধ্যে নিজের রুমে বসে সায়ন চৌধুরী হাঁক ছাড়ল। রাত্রি একটু এদিকে আসো তো। যা কর্ণ করে পৌঁছাতে নড়ে চড়ে বসলো ওরা। আড্ডা থামিয়ে পায়েল বলল, রাত্রি তুই যা, আমি পরশকে খাইয়ে দিচ্ছি। আমরা এখানে আসি এখন, ভাইয়ের বোধ হয় দরকারি কিছু প্রয়োজন। আচ্ছা যাচ্ছি। বলে দ্রুত কক্ষ থেকে বের হয়ে গেল রাত্রি। নিজেদের কক্ষের সম্মুখে এসে ব্যতিব্যস্ত কণ্ঠে শুধালো, কি হলো, হঠাৎ এভাবে ডাকলেন যে? সকাল সকাল উঠেই বাবার অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে বসেছে সায়ন চৌধুরী। বাবা ও চাচা এই দুদিনে অফিস যায়নি। বাড়ির এই অবস্থা, এর মধ্যে কারোর কোনো অফিসিয়াল কাজকাম হয়নি। সব কিছু যেন আটকে আছে। এই দুদিনের মধ্যে অফিসে একটা ছোট্টখাটো ঝামেলাও হয়ে গেছে। ম্যানেজার সামলাচ্ছে সেসব। উনি গতকাল কিছু জরুরি ফাইল পাঠিয়েছে বাসায়, এতে তাদের সিগনেচার দরকার। সেসব ঘাটছে সানাম চৌধুরী। সামনে ল্যাপটপ, বেডের মাঝখানে গোল হয়ে বসে মনোযোগী হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছে ও। এমন সময় স্ত্রীর কথা শুনে সেদিকে একবার তাকালো। পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে গম্ভীর কণ্ঠে বলল, কই ছিল এতক্ষণ? কতবার ডেকেছি? সরি নেতা সাহেব, আমি শুনতে পাইনি। আমি না পরশের রুমে ছিলাম, বুঝলেন। এখন বলুন, কিছু দরকার? বলতে বলতে সায়ন চৌধুরীর কাছে এগিয়ে আসলো রাত্রিপিয়া। সায়ন চৌধুরী কথা বাড়ালো না, বলল, হ্যাঁ দরকার তো। বাবা মা উঠেছে? বলতে পারছি না, ওনাদের তো রুম থেকে বের হতে দেখিনি। ঘুমোচ্ছে ভেবে আমিও আর ডাকিনি। আচ্ছা একবার গিয়ে দেখো তো ওনারা উঠেছে কিনা। না উঠলে ডাকতে হবে না, ঘুমাক আর একটু। দরজা খোলা থাকলে তুমি চুপি চুপি গিয়ে বাবার টেবিলের উপর দিয়ে একটা ফাইল নিয়ে এসো। লাল ফিতা দিয়ে বাঁধা যে ফাইলটা। আসলে আমার হাতে এত কাজ, এখান থেকে উঠতেই পারছি না। রাত্রিপিয়া মাথা দুলিয়ে বিনা বাক্যে চলে যেতে নিল। তাকে আবার কি যেন ভেবে আটকে দিল সায়ন চৌধুরী। বলল, এই দাঁড়াও বউ, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। তুমি এখানে এসে বসো, এক কাজ করো, ল্যাপটপে একটা অফিসিয়াল কলাম তৈরি করো। কি পারবে না? রাত্রিপিয়া কয়েক মাস আগে কম্পিউটারে কাজ শিখেছে, এই বিষয়ে সে দক্ষ। ও আর কথা না বাড়িয়ে বলল, পারবো। সায়ন চৌধুরী তবু তাকে আরও একবার বুঝিয়ে দিল সবটা। এরপর নিজেই চলে গেল বাবার রুমে। ওনাদের কক্ষের দোর খোলাই আছে। তানিয়া চৌধুরী কপালে হাত রেখে শুয়ে আছে। সালাম চৌধুরী বারান্দায় ইজি চেয়ারে বসে বাসি পত্রিকায় মুখ ডুবিয়েছে। আলগোছে দূর থেকে সেসব একবার পর্যবেক্ষণ করে নিল সায়ন চৌধুরী। এরপর দৌড়ে দাঁড়িয়ে মৃদু আওয়াজে শুধালো, মা ভেতরে আসবো? আই। একবার ছেলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে অনুমতি দিল তানিয়া চৌধুরী। সায়ন চৌধুরী আস্তে ধীরে ভিতরে প্রবেশ করে বসলো মায়ের মাথার পাশে। শয়নরত মায়ের ললাটে হাত রেখে জানতে চাইল, কেমন আছো মা? তানিয়া চৌধুরী বুক ভার হয়ে আসলো। উনি ভেজা গলায় শুধালো, তোরা এখানে রেখেছিস? মায়ের এই কথার পিঠে আর কোনো কথা বলার সাহস হলো না সায়ন চৌধুরী। সে গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। ততস্ত্র পায়ে বাবার কাছে বারান্দায় চলে গেল। মিহি কণ্ঠে তাকেও ডাকলো, বাবা, ও বাবা। আচমকা এখানে ছেলেকে দেখে পত্রিকা থেকে মুখ সরালো সালাম চৌধুরী। এতক্ষণে সে কোনো কিছুই খেয়াল করেনি। হঠাৎ চোখের সামনে ছেলেকে দেখে জিজ্ঞাসা করলো, কখন আসলে ছায়ান? মাত্রই। এসেছো, খুব ভালো হয়েছে। আমিও তোমার কাছে যেতে চেয়েছিলাম একবার। আমি দুদিন অনেক ভেবেছি, একবার তোমাকে দরকারি কিছু কথা বলার প্রয়োজন। আমিও তোমাকে কিছু বলতে এসেছি। এখান থেকে চলো বাবা, বাগানে যাই, হাঁটতে হাঁটতে কথা বলি। বেশ, তবে চলো এখানে যাওয়া যায়। রাজকীয় চৌধুরী বাড়ির সামনে বিলাসিতাপূর্ণ বাগানে হাতে হাত রেখে আস্তে ধীরে হাঁটছে সালাম চৌধুরী ও সায়ন চৌধুরী। পিতা পুত্রে এই বাঁধন অমায়িক লাগছে। ওরা হাঁটতে হাঁটতে বসলো বাগানের এক বেঞ্চিতে। এক পর্যায়ে সালাম চৌধুরী কথা তুলল। ছেলের কাঁধে ভরসারত নিজের হাতখানা রেখে শুধালো, ওই ব্যাপারে কি ভেবেছো ছায়ান? বাবার ইঙ্গিত বুঝতে অসুবিধা হলো না সায়ন চৌধুরী। সে রহস্যময়ী কণ্ঠে জানালো, ভেবেছি তো, এই তো আর কয়েকটা দিন। কি ভাবলেন? সায়ন চৌধুরীর শাস্তি, উদারতা দুটোই ভয়ঙ্কর হয়, এটা তো তুমি জানো বাবা। ছেলের কথায় খানিকটা কেঁপে উঠল সালাম চৌধুরী। সে জানে তার ছেলে কতটা হিংস্র। তৎক্ষণিক ভয়ার্ত স্বরে বাবা জানতে চাইল,
তোমার প্ল্যানটা কি আমাকে খুলে বলো। এই ব্যাপারে তোমাকে কোনোভাবেই জড়াতে চাই না বাবা। এই ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। ওরা শাস্তি পাবে বাবা, কঠিন শাস্তি। ওদের মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখলেই আমার ভালো লাগবে। বলতে বলতে ভয়ঙ্কর স্বরে হেসে উঠল সায়ন চৌধুরী। ছেলেকে সতর্ক করতে বাবা বলল, এইসব করতে গিয়ে নিজের ক্ষতি করো না সায়ান। তুমি আমাকে ভরসা করো বাবা। করি। তাহলে এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। সায়ান চৌধুরী এত কাঁচা কাজ করে না। বেশ, তবে আচ্ছা, তোমাকে একটা উপদেশ দেই। দিতেই পারো। মাথায় রেখো সায়ান, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি হচ্ছে অসীমাকে বাঁচিয়ে রাখা। তবে এই বাঁচিয়ে রাখা কোনো সাধারণ বাঁচিয়ে রাখা নয়, সর্বোচ্চ কেড়ে নিয়ে বাঁচিয়ে রাখা। তুমি যদি কাউকে পৃথিবীর সবচেয়ে শাস্তি দিতে চাও, তবে তাকে বাঁচিয়ে রেখো। তারপর তার থেকে কেড়ে নাও ক্ষমতা, অর্থ, মানসিক শান্তি। বেঁচে থাকতেও কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের আত্মার মৃত্যু ঘটে। আমাদের প্রত্যেকের বেঁচে থাকার একটা না একটা উপদেশ থাকে, কিছু শখ থাকে। এই ধরো, কেউ ক্ষমতার পাগল, কেউ অর্থের পাগল, কেউ বা ভালোবাসার পাগল। এইগুলো তাদের ইমোশনাল, মনের খেয়াল কিংবা দুর্বলতা। বেছে বেছে তুমি যদি সবার আগে এই মানুষগুলোর এই দুর্বলতাকে ঘায়েল করতে পারো, তবে তাদের শান্তি হারিয়ে আত্মার মৃত্যু ঘটবে এবং নিজেদের মৃত্যু চাইবে। আত্মার সাথে প্রতিনিয়ত অশান্তিতে বাঁচার চেয়ে ভয়ঙ্কর শাস্তি কি এই পৃথিবীতে আর হয়? এর থেকে মৃত্যুর যন্ত্রণা সহজ না। ওদের মৃত্যু হলেই কিন্তু শাস্তি থেকে সহজে বেঁচে যাওয়া। আমি কি বোঝাতে চেয়েছি তুমি বুঝছো সায়ানন? অবশ্যই বুঝেছি। আমি তোমার ছেলে না বাবা, এতটুকু না বুঝলে কি হয়? তোমার কথা অনুযায়ী আগে আগে সব প্ল্যানিং আমার শেষ। তুমি শুধু নীরবে দেখতে থাকো। ওকে মাই সন, বেস্ট উইস্ট তোমার জন্য। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকো। চিন্তা করো না। ওরা বাপ ছেলে মিলে আরও দরকারি কিছু কথা সেরে নেয়। এরপর একত্রে এসে নাস্তা খেয়ে নিল। সালাম চৌধুরী ও আনোয়ার চৌধুরী অফিসের উদ্দেশ্যে আজ বের হয়ে যান। আজ এই মুহূর্তে বাড়ির পুরুষ সদস্যগণের মধ্যে সবকিছু যেন স্বাভাবিক। এই যে নাস্তা খেয়ে নিজের কক্ষে শুয়ে বসে স্বাভাবিক অবস্থায় আরামসে ফোন ঘাটছে সায়ন চৌধুরী। তার পার্লামেন্ট পার্টি অফিসে যাওয়ার নাম নেই, তার মধ্যে কোনো তাড়া নেই, যা দেখে আশ্চর্য হয়ে যায় রাত্রিপ্রিয়া। মানুষটার ভিতরে কি চলছে কিছুই বুঝতে পারছে না সে। সকাল 10টা, রাত্রি ওপাশে সব কিছু গুছিয়ে মাত্র রুমে আসছে। এসেছে একটা কাজে। এর মধ্যে রুমে এসে কিছুক্ষণ ধরে দেখা গেল সায়ন চৌধুরী পার্টি অফিসের কারোর সাথে কী সব আলাপ করছে। মাঝে মধ্যেই হাসছে, তবে হাসির ধরন বড্ড অদ্ভুত, যা দেখে বিস্মিত হতবাক রাত্রিপ্রিয়া। স্ত্রীকে লক্ষ্য করে ফোন কাটেন সায়ন চৌধুরী। নিজের দিকে ওভাবে একধানে রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি দেখছো? আপনি হাসছেন কেন? রাত্রির কণ্ঠে এখনো বিস্ময়। সায়ন চৌধুরী যা শুনে আবারও রহস্যময়ী হাসল। কথা এড়িয়ে গেল সূক্ষ্মভাবে। ওসব ব্যাপারে না বলে জানতে চাইল, তুমি কিছু বলবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে আমাকে কিছু বলতে এসেছো। হ্যাঁ, এসেছি তো, কিন্তু আপনাকে কেমন যেন লাগছে। কেমন করে হাসছেন আপনি? বারে, তোমার জন্য দেখছি আজকাল হাসতেও পারবো না। তুমি আমাকে হাসতে মানা করছো বউ? তীক্ষ্ণ বুদ্ধিমান রাত্রিপ্রিয়া বুঝতে সক্ষম সায়ন চৌধুরী কথা এড়িয়ে যাচ্ছে, তাই আর সে অহেতুক এসব খোঁচাখুচি করল না। নিজের উদ্দেশ্য সম্পর্কে জানালো, বলছিলাম কি, আমরা কোথাও ফ্যামিলি ট্যুরে যাই। পরশের মন খারাপ, সারাদিন রুমে বসে থাকলে একঘেয়েমি লাগে, কষ্ট বাড়ে। এই মুহূর্তে কোথাও ঘুরতে গেলে ওর মন কিছুটা হলেও হালকা হবে, কি বলেন? বইয়ের হঠাৎ এমন প্রস্তাব শুনে ভ্রু কুঁচকে ফেলল সায়ন চৌধুরী। বলল, এখন ফ্যামিলি ট্যুর? এই অবস্থায় সবাই যেতে চাইবে? আমি সবাইকে রাজি করাবো, এই দায়িত্বটা আমার। আপনি বলুন, আপনার সমস্যা নেই তো? হুম, আইডিয়াটা খারাপ না। আমিও বলতে চাচ্ছিলাম এমন কিছু, কিন্তু কিছুদিন পর তোমার না এক্সাম। এখন কি? সায়ন চৌধুরীকে মাঝপথে থামিয়ে দিল রাত্রি। ও তৎক্ষণাৎ মাছি তাড়ানোর মতন করে বলে উঠল, ধুর, এক্সাম হতে এখনো বহু দিন, 1 মাস হাতে আছে। তাছাড়া আমার সাজেশন সব কমপ্লিট, শুধু পরীক্ষার রাতে একবার রিভিশন দিলেই হলো। আপনি এসব চিন্তা করেন না তো। ওকে, বেশ, তবে কোথায় যেতে চাও?
রাত্রিপ্রিয়া একটু ভেবে জানালো, কক্সবাজার সমুদ্র সৈকত, কাছ থেকে প্রকৃতি, সমুদ্র এগুলো দেখলে না মানুষ বিষাদ ভুলতে বাধ্য হয়। কি বলেন? শায়ন চৌধুরী ওর সাথে সম্মতি জানালো, আশ্বাস দিল খুব দ্রুত সেসব ব্যবস্থা করবে। এরপর হাই তুলতে তুলতে বিছানায় শুয়ে পড়ল। জানালো, আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। ঠিক সেই সময় হন্তদন্ত পায়ে কক্ষে প্রবেশ করলো সাইমন, কোনো নকটক ছাড়াই। এত শত ভদ্রতা দেখানোর অবস্থা নেই ছেলেটা। মাত্র ট্রেনিং থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সাইমন। কাঁধে সাইড ব্যাগটা এখনও কাঁধে, গায়ে সরকারি ইউনিফর্ম। এই দুদিন ধরে তার ফোন অফ ছিল। আজ ফজরের বাবার কাছে সবটা শুনে ট্রেনিং সেন্টারে আর এক মুহূর্ত দেরি করেনি সে। যদিও তার ট্রেনিং আরও কিছুদিন বাড়িয়েছে উপর মহল, এই জন্য খুব কাঠখোট্টা কাটিয়ে ছুটি ম্যানেজ করতে হয়েছে। নিজে দায়িত্ব দিয়ে এসেছে অন্য একজনকে। বলাই যায় যেন উড়ে এসেছে ছেলেটা। পরিবারের এত বড় বিপদে সে নেই, জানলেও না কিছু। এই নিয়ে আফসোসের শেষ নেই তার। বাড়িতে এসেই সরাসরি ঢুকেছে সায়ন চৌধুরীর কক্ষে। এখানে এসে সায়ন চৌধুরী হেয়ালি আচরণ দেখে মেজাজ বিগড়ে গেল তার। আগাপিছু কোনো কথাবার্তা নেই, মেজাজ নিয়ে তৎক্ষণিক বলল, তুই অসময় ঘুমাচ্ছিস সায়াস? তুই এত শান্তি পাচ্ছিস কোথায় ভাই? তুই এখনো চুপচাপ যে, ওই বাস্টার্ডকে এখনো বাঁচিয়ে রাখছিস? অনেক পথ জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খানিকক্ষণ রেস্ট নে সাইমন। আমিও একটু ঘুমাবো। এত তাড়াহুড়ো করার দরকার নাই, আমাদের পরে কথা হবে। ভাইয়ের হেয়ালেপনা কথা পছন্দ হলো না সাইমনের। ছেলেটা এক রাশ ব্যাকুলতা নিয়ে অধৈর্য কণ্ঠে পরপর শুধালো, পরে মানে? তুই এখনই বল, তোর মনে কি চলছে সায়ান? না মানে এত বড় একটা ঘটনার পরও তুই কিভাবে এত রিল্যাক্স করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো এমন নয় সায়ান, তাহলে এবার কেন তুই চুপচাপ হাত গুটিয়ে বসে আছিস? যা শুনে সায়ন চৌধুরী শোয়া থেকে চট করে উঠে বসলো। সাইমনের দিকে একবার রুষ্ট চোখে তাকিয়ে মৃদু ধমকে বলে উঠল, কি সব বোকার মতো আজে বাজে কথা বলছিস সাইমন? এতদিনে তুই এই চিনলি আমাকে? আরে ভাই, প্রসঙ্গ যেখানে সায়ান চৌধুরীর বোনকে নিয়ে, সেখানে সায়ান চৌধুরী হাত ঘুরিয়ে বসে থাকবে, এটা তুই ভাবলি কি করে? এত ভাবাভাবিতে আমি নাই ভাই। এতদিনে তুই কি করলি সেটা বল আমাকে। ওই বাসটাটকে আজও দেখে আসলাম, শোঁ শোঁ করে বাইক নিয়ে ঘুরছে। আমার তো ইচ্ছে করছিল এখনই গিয়ে। মাঝপথে ব্যগ্রতাগ্রস্ত সাইমন চৌধুরীকে থামিয়ে দিল সায়ন চৌধুরী। রহস্যময় এক হাসি দিয়ে শুধালো, উড়ন্ত পাখিকে আর কটা দিন ভালো করে উঠতে দে না ভাই, এরপর ওদের ডানা থাকলে তো উড়বে। সায়ন চৌধুরীর এই রহস্যময় আচরণের আড়ালে ভয়ঙ্কর এক চক্রান্তের আভাস পেল বিচক্ষণ সাইমন। এতে কিছুটা শান্ত হলো ছেলেটা। ক্ষীণকণ্ঠে জানতে চাইল, বলতো তোর এই নীরবতার আড়ালে কি লুকিয়ে রয়েছে? বললাম না পরে কথা বলবো। না ভাই, তুই এখনই সবটা বল আমায়। আমার এত ধৈর্যই কুলাচ্ছে না। ভাইয়ের ধৈর্যচ্যুতি অধীরতা দেখে অল্প স্বল্প হাসল সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে টানটান হয়ে সোজা হয়ে দাঁড়ালো ভাইয়ের মুখোমুখি। ওপাশের খাটের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে রাত। এতটা সময় বোকার মতন দাঁড়িয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সে। তার মুখে শব্দ নেই কোনো। আলগোছে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল সায়ন চৌধুরী। তার ভয়ঙ্কর এই পরিকল্পনা কিছুতেই জানতে দেওয়া যাবে না মেয়েটাকে। ভয় পাবে, চিন্তা করবে, বাচ্চা মেয়ে কি না। তাই রাত্রিপ্রিয়াকে কক্ষ থেকে সরানোর জন্য সায়ন চৌধুরী বলল, রাত, আমাকে একটা ব্ল্যাক কফি করে দেবে, মাথাটা খুব ধরছে। দিব না মানে? এটা আবার কেমন কথা? আমি এক্ষুনি দিচ্ছি। সাইমন ভাই, আপনার জন্যও করব কি? সাইমন রাত্রিকে পুরোপুরি অগ্রাহ্য করলো। মেয়েটার কথার জবাব অবধি দিল না ও। তার মাথায় চলছে অন্য চিন্তা। সেখানে সব চা কফি সব বৃথা, সব ছাই। রাত্রিও আর এখানে দাঁড়িয়ে খামোকা ভাইয়ের জবাবের অপেক্ষা করলো না। নিঃশব্দে পা চালালো রান্নাঘরে। রাত্রি আদালতে কথা শুরু করলো সায়ন চৌধুরী। ভাইয়ের মুখোমুখি বসে তার করা সকল পরিকল্পনার শর্টকাট বলে দিল।
সবটা শুনে পুনরায় উত্তেজিত হয়ে পড়ল সাইমন চৌধুরী। তার কল্পনার চাইতে ভয়ঙ্কর সায়ন চৌধুরীর রহস্য। পরপর ছেলেটা সন্ধিহান কণ্ঠে শুধালো, ও মাই গড সায়ান, সব বুঝে শুনে তুই এইসব করতে চাচ্ছিলিস তো? পরশ কি পারবে এসব? পরশকে এসবে না জড়ালে হয় না? যা শুনে আত্মবিশ্বাসের সাথে সায়ন চৌধুরী বলে উঠল, পরশ সায়ন চৌধুরীর বোন সাইমন, এতটুকু তো তাকে পারতেই হবে। এছাড়া পরশ এসবই চাইছে। তবুও ছেলেটা একসময় ওর ভালোবাসা ছিল। ভালোবাসার প্রতি কম বেশি সবাই দুর্বল সায়ান। সেখানে কি করে ও তার শরীরের রক্ত ঝরাবে? কাজটা কি এতটাই সহজ? ভালোবাসার বিপরীত শব্দ কি জানিস সাইমন? ঘৃণা। যে কেউ একবার নারীর মন থেকে স্বেচ্ছায় উঠে গেলে এরপর শত চেষ্টা করেও তাকে আর টলানো সম্ভব নয়। নারীর ভালোবাসার ঘৃণা দুটোই প্রকাশ পায় অপর মানুষটার আচার ব্যবহারে। নারী যেমন ভালোবাসতে জানে তেমনি ঘৃণাও করতে জানে। ওদের ভালোবাসার ঘৃণা দুটোই তীব্র থেকেও তীব্রতর। আমিও আমার বোনের চোখেও কুলাঙ্গারের জন্য ভালোবাসা নয় ঘৃণা দেখেছি। সায়ান চৌধুরী কারোর চোখের ভাষা পড়তে কখনো ভুল করে না সাইমন। বেশ, তবে যা করছিস বুঝে শুনে করিস সায়ান। আমি তোর সাথে আছি। ব্যাস, এতটুকুতেই চলবে। চিন্তা করিস না, সময় মতো সব আপডেট পেয়ে যাবি। ওদের কথোপকথনের মাঝে 2 কাপ কফি নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো রাত্রিপিয়া। চুপ হয়ে গেল সায়ন চৌধুরী ও সাইমন। এ বিষয়ে আর কথা বাড়ালো না। এর মধ্যে রাত্রি এসে 1 কাপ কফি তুলে দিল তার নেতা সাহেবের হাতে, অন্য কাপ বাড়িয়ে দিল সাইমন ভাইয়ের দিকে। বলল, সাইমন ভাই, আপনার জন্যও 1 কাপ করেছি, নিন। সাইমন নিল না, সোফা থেকে উঠে দাঁড়ালো, বলল, না রে বনু, আমি এখন কফি খাবো না, রেখে দে, পরে খাবো। মাত্রই ফিরলাম, এখন একটু ফ্রেশ হব। বলতে বলতে নিজের রুমের দিকে রওনা হলো সাইমন। তার এতক্ষণের আকুলতা কমে গিয়েছে। ভাইয়ের কথাতে স্থির হলো বক্ষস্থল। স্বাভাবিক চৈতন্যবোধ ফিরতেই তার তৃষ্ণাত চোখ দুটো আশেপাশে বারংবার খুঁজে চলেছে মায়াবী একটি মুখ। তার বক্ষে বসা পায়রা পাখিটার কিচিরমিচির কণ্ঠস্বর কর্ণকরণীতেই মস্তিষ্ক হলো ব্যাকুল। কাঙ্ক্ষিত মানুষটাকে এক পালক দেখার জন্য বারংবার তার কক্ষের দিকে চোরা দৃষ্টিতে তাকাচ্ছে সাইমন। এর মধ্যে তার অপেক্ষার অবসান ঘটিয়ে কক্ষ থেকে বের হলো পায়েল। আচমকা সাইমন ভাইকে নিজের কক্ষের কাছাকাছি দেখে কিছুটা চমকালো পায়েল। বিস্ময়করতা নিয়ে মেয়েটা চটজলদি বলে উঠল, সাইমন ভাই এখন ফিরলেন? এই তো কেবল। কেন পায়রা, তুই আমাকে মিস করছিলি বুঝি? স্থির চোখে প্রেয়সীর মুখ পানে তাকিয়ে ততস্ত্র জবাব দিল সাইমন। তবে তার মুখভঙ্গিমা ও কণ্ঠস্বর গম্ভীর, অথচ চোখ প্রশান্তির ছাপ। সাইমন ভাইয়ের কথাই দোটানায় পড়ে যায় পায়েল। মিনমিন করে বলল, হ্যাঁ করছি তো। তাই বুঝি? এবার বল তো পায়রা, বিশেষ কোনো কারণ? হ্যাঁ বিশেষই তো। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি ছিলেন না। আমি আপনাকে ভীষণ মিস করেছি সাইমন ভাই। যতটা না আগ্রহ নিয়ে শুনতে চেয়েছিল সাইমন, মেয়েটার জবাব শুনে তার সেই আগ্রহ স্থির রইল না। মুখ ভোঁতা হয়ে গেল। মন মতন জবাব না, কিঞ্চিত ক্ষিপ্ত হলো সাইমনের প্রেমিক সুলভ মন। সে কিঞ্চিত ক্ষোভটুকু পরিণত হলো শব্দে। বিড়বিড় করে কয়েকবার আওড়ালো ছেলেটা, গাধা গাধা গাধা। সাইমন ভাইকে হঠাৎ অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে দেখে ভ্রু কোঁচকায় পায়েল। পর মুহূর্তে সন্ধিহান কণ্ঠে জানতে চাইল, কিছু বললেন? সাইমন সেই কথার জবাব দিল না। পায়েল আর আগ্রহ দেখালো না, পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। এমন সময় সাইমন ক্ষীণ কণ্ঠে শুধালো, জানিস পায়রা, কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকলেও কথা বলতে না পারার যন্ত্রণাটা ভীষণ বিদঘুটে। একটা চাপা আর্তনাদ থাকে ভেতরে জমা, অথচ কেউ তা বুঝতেই পারে না। কি অদ্ভুত, এত কষ্ট হয় কেন, তাও মানুষটার সাথে একটুখানি কথা বলার জন্য। বুঝলি পায়রা, তার সাথে হুটহাট অপ্রয়োজনীয় সব কথা বলার ইচ্ছে আমার তীব্র, অথচ আমার সেই আর্তনাদ সে বুঝতে পারে না। অপ্রত্যাশিতভাবে সাইমনের কথা শুনে চমকে উঠল পায়েল।
তার চলন্ত পা থেমে গেল। মানুষটার কথার মাঝে রয়েছে কারোর প্রতি বিদ্ঘুটে চাপা অভিমান। পায়েলের অচেতন মন সে কথা জানার আকাঙ্ক্ষা প্রকাশ করলো। নিজের অজান্তেই বলে ফেলল, আপনিও কি কাউকে ভালোবাসেন সাইমন ভাই? বাসি। ওভাবে স্থির কণ্ঠে উত্তর দিল সাইমন। পায়েল ফের প্রশ্ন ছুড়ল, কে মেয়েটা সাইমন ভাই? কথাখানি বলতে গিয়ে অদ্ভুতভাবে তার গলা ধরে আসলো। তবু সে শব্দগুলো টেনে টুনে বের করলো। সাইমন ভাই কাউকে ভালোবাসে? এই কথাখানা তার শুনতে ভালো লাগছে না, ঠিক হজমও হচ্ছে না। মুহূর্তেই অদ্ভুত রকমের এক যন্ত্রণা অনুভব হলো তার বক্ষস্থলে। এই যন্ত্রণার কারণের সাথে সে আগে পিছে পরিচিত নয়। অস্বস্তিতে পড়ে আশপাশ শুরু করলো পায়েল, যা দেখে হেসে ফেলল সাইমন। হাসি হাসি মুখে চলে গেল নিজ কক্ষে। তার যাওয়ার দিকে অবুঝের মতন চেয়ে রইল পায়েল। এর মধ্যে কক্ষে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল সাইমন। পায়েলকে উদ্দেশ্য করে একবার বলল, ঠান্ডা পানি খাবো, যা নিয়ে আয়। পায়েল তৎক্ষণাৎ ছুটে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা একটা পানির বোতল নিয়ে কড়া নাড়ল সাইমন ভাইয়ের দুয়ারে। মেয়েটার মনে চলছে তীব্র এক আন্দোলন। সাইমন ভাই কাকে ভালোবাসে তাকে আজ শুনতেই হবে। বার কয়েক কড়া নেড়েও ভিতর থেকে জবাব এলো না। অধৈর্য হয়ে পড়ল মেয়েটা। ক্ষীণকণ্ঠে শুধালো, সাইমন ভাই আসবো? আয়। ভিতর থেকে সাড়া পেয়ে ততস্থ পায়ে এগিয়ে গেল পায়েল। সাইমন আলমারি খুলে কী সব যেন করছে, আর চোখে বারবার তাকাচ্ছে প্রেয়সীর মুখ পানে। তার এই দৃষ্টি চোখে পড়ছে না কারোর। পানি হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে পায়েল। সাইমন ভাই নিচ্ছেও না, কিছু বলছেও না। তার থেকে উল্টো দিকে ঘুরে নিজের কাছে মনোযোগী হয়ে আছে। ভাবখানা এমন যেন তাকে দেখতেই পাচ্ছে না। একসময় অধৈর্য হয়ে পড়ল পায়েল, কিঞ্চিত বিরক্ত হলো। তবু সে আজ বিরক্ত প্রকাশ করল না, বরং মৃদু কণ্ঠে বলল, সাইমন ভাই আপনার পানি পানি খাবেন না? কাজ করছি দেখিস না, 5 মিনিট দাঁড়াতেও পারিস না? আমার কাছে আসলেই তোর খুব তাড়া। পায়েল, ওকে যা, পানি টেবিলে রেখে দিয়ে বিদায় হ। ততস্থ তার দিকে ঘুরে খানিকটা মেজাজ দেখিয়ে বলল সাইমন। হুট করে সাইমন ভাইয়ের এহেন মেজাজি কথার কারণ বোধগম্য হলো না পায়েলের কাছে। সে মিনমিন কণ্ঠে শুধালো, আমি কি করলাম? আপনিই তো বললেন পানি খাবো, নিয়ে আসলাম, বাট রেসপন্স করেছিলেন না, তাই বললাম আর কি। সাইমন কিছু বলল না। ততস্থ পায়েলের হাত থেকে বোতলখানা নিয়ে রেখে দিল টি টেবিলে। পানির তৃষ্ণা তার লাগেনি, লেগেছে চোখের তৃষ্ণা, কাউকে দেখার তৃষ্ণা। তার বক্ষস্থলের তৃষ্ণা মেটাতেই তো পানি সামান্য অজুহাত। তা কি কবু বুঝবে মেয়েটা? গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সাইমন। তৎক্ষণাৎ শান্ত কণ্ঠে পায়েলকে উদ্দেশ্য করে বলল, যা এখন। মেয়েটা নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। যা পর্যবেক্ষণ করে সাইমন জানতে চাইল, কিছু বলবি? যদিও সে জানে এই মুহূর্তে পায়েল কি বলতে চায়, তবু সে জিজ্ঞাসা করল। সাইমনের থেকে রেসপন্স পেয়ে চটজলদি জবাব দিল পায়েল। বলল, হ্যাঁ। কে? আপনি কাকে ভালোবাসেন সাইমন ভাই? কিছুই তো তখন বললেন না। আচ্ছা, নাম কি মেয়েটার? নিচু স্বরে হাত কচলাতে কচলাতে জানতে চাইল পায়েল। এইসব বলতে গিয়ে আজ কেন যেন খুব কান্না পাচ্ছে। এই কান্না কোনো এক গোপন ব্যথার। জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল সাইমন চৌধুরী। এরপর চট করে মোহিত কণ্ঠে শুধালো, সে আমার শ্যামময়ী, এই নামেই আমি চিনি তাকে। বুঝলি পায়রা, মেয়েটা খুব বোকা। সে আমার এই তীব্র ভালোবাসা বুঝতে চায় না, জানিস। তার সাথে এখনও আমার প্রেম হয়নি, ভালোবাসা হয়নি, তবুও আমি তাকে ভীষণ ভালোবাসি। বাহ, মেয়েটা বুঝি খুব ভাগ্যবতী সাইমন ভাই। তা তো বলতেই হয়, ভাগ্য করেই তো সে আমাকে পেয়েছে। একটু থামলো সাইমন। নতজানু মুখ করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে পর মুহূর্তেই দুষ্ট হাসলো সাইমন চৌধুরী। বলল, যাই হোক, আমার ভালোবাসা মন্দবাসা সবটুকু আমার শ্যামময়ীকে ঘিরে। একদিন আমাদের এই প্রেম হবে, তুমুলভাবে চুমু হবে, ঠোঁটে ঠোঁটে বিপ্লব হবে, হৃদয়ে রাজপথে মিছিল হবে, সব ভুলে কাছে আসা হবে, আমাদেরও ভালোবাসা হবে।
সাইমন ভাইয়ের কথা শুনে লজ্জায় কুকড়ে ওঠার কথা ছিল লাজুকলতা পায়েল মেটার, কিন্তু আজ সে লজ্জা পেল না, বরং তার নীরব বিরহ চওড়া হলো। সচরাচর সাইমন ভাইয়ের এসব কথা শুনলে নিশ্চয়ই সে বলতো, ছি সাইমন ভাই ছি, আপনি তো দারুণ অসভ্য। কিন্তু আজ আর সেসব বলা হয়ে উঠল না। সে অনুভূতিহীনা নির্জীব চোখে চেয়ে রইল কেবল সাইমন ভাইয়ের মুখ পানে। তার এই সুপ্ত অনুভূতি কি তবে বুঝলো সাইমন ভাই? জানা হলো না, তাদের আর কথা হলো না। এর মধ্যেখানে ওখানে উপস্থিত হলো রোকসানা চৌধুরী ও তানা। স্ত্রী ও পুত্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়ল মা। আগ্রহ নিয়ে জানতে চাইল, ও সাইমন, তুই কখন ফিরলি বাবা? সাইমন শুভ্র হেসে শুধালো, এই তো আম্মু, কিছুক্ষণ হলো। তুমি বড় মায়ের রুমে ছিলে, তাই আর তোমাকে ডাকিনি। এদের মা ছেলের কথোপকথনের মধ্যেই তানা ভাইকে উদ্দেশ্য করে সিরিয়াস ভঙ্গিতে বলল, জানো ভাইয়া কি হয়েছে? পরশ তাকে মাঝপথে ধমকে উঠল মা। বলল, প্যাককলমি কোথাকার, ছেলেটা মাত্র আসলো, এর মধ্যে ওর শুরু হয়েছে যত বাজে কথা। মায়ের ধমক খেয়ে মুখ কালো করে ফেলল তানা, যা দেখে সাইমন বোনকে আলতো হাতে নিজের সাথে বোনকে জড়িয়ে নিল। বলল, এরপর বোনের হয়ে মাকে বলল, আমি সব জানি বুড়ি। আম্মু, তুমি ওকে শুধু শুধু ধমকাচ্ছ। তুমি যাও তো, আমার জন্য নাস্তা রেডি করো। সকাল থেকে কিছু খাইনি আমি। ছেলের কথা মতন বিনা বক্কে রুম ত্যাগ করলো রোকসানা চৌধুরী। তার সাথে সাথে পাইল ভাইয়ের আশকারা পেয়ে শুরু হলো বোনের খুনসুটি। ভাই যতই জানুক, তবু চঞ্চল মেয়েটা আজ ভাইয়ের পিছু পিছু ঘুরে দুদিনের সমস্ত ঘটনা পুনরায় বলবে। সাইমন চৌধুরী সেসব ধৈর্য নিয়ে শুনবে। এই ঘটনা আজ নতুন নেই, বহু পুরনো। ইতিমধ্যে শুরু হয়েছে টানার ননস্টপ বকবকানি। এর এক ফাঁকে গিয়ে সাইমন দেখা করে নিল বড়মা ও পরশের সাথে। মায়ের দেয়া নাস্তা খেয়ে সাইমন আবারও চলল পরশের রুমে। উদ্দেশ্য বোনের মন খারাপের সঙ্গী হওয়া। ওর সাথে একে একে যোগ দিল রাত্রিপিয়া, সায়ন চৌধুরী, পায়েল, তানাহ। মুহূর্তে তাদের বড়সড় দীর্ঘমেয়াদী একখানা আড্ডা জমে উঠল। সাইমনের সংস্পর্শে তীব্র এক বিষাদময়ী চৌধুরী আবাসের একটুখানি সোনালি রৌদ্রের দেখা মিলল। থতমতে চৌধুরীর গৃহের বাচ্চাগুলো কিছু সময়ের জন্য হলেও সব ভুলে পুনরায় নতুনভাবে হাসিতে মেতেছে। খুশির আমেজে পরিপূর্ণ একটি সন্ধ্যা। অনাকাঙ্ক্ষিত মর্মযন্ত্রণা ভুলতে চৌধুরী বাড়ির ছোট্ট সদস্যগণ মেতে উঠেছে নিজস্ব আনন্দে। ওরা হাসি হাসি মুখে যে যার মতন নিজেকে গোছগাছ করছে। আজ এই সুখনবাবের একটা মোক্ষম কারণ রয়েছে। অদ্য কক্সবাজারের সমুদ্র সৈকতে ফ্যামিলি ট্যুরে যাচ্ছে চৌধুরী পরিবার। গৃহের এই অবস্থা রেখে ট্যুর ব্যাপারটা বড় অদ্ভুত শোনালেও মানুষগুলো ছুটেছে প্রকৃতির মাঝে নিজেদের দুঃখ বিষাদ উড়াতে। যদিও সবাইকে রাজি করাতে বড্ড বেগ পোহাতে হয়েছে রাত্রিপিয়ার, বিশেষ করে তানিয়া চৌধুরীকে। উনিতে কিছুতেই নিজের ঘর ছেড়ে কোথাও বের হবে না, একরকম একটা পণ করেছে। বাইরে বের হওয়ার কি মুখ আছে তার? তানিয়া চৌধুরী তো সিদ্ধান্তই নিয়েছিল ইহ জন্মে লোক সমাজে মুখোমুখি হবে না সে। কিন্তু তার এই সিদ্ধান্ত পাল্টে দিল রাত্রিপিয়া। টানা 2 দিন তার পিছনে লেগেছিল মেয়েটা। নীরবে বুঝিয়েছে শাশুড়িকে, একে একে বলেছে পরশের সাথে জড়ানো প্রত্যেকটা ঘটনা। সবটা শুনে ঠিকই গলে মোম হলো মায়ের কোমর প্রাণ। ওনারা মা তো, নারী ছেড়া সন্তানের এত দুঃখ শুনে মুখ ফিরিয়ে রাখবে কি করে? সে ক্ষমতা কি তাদের দিয়েছে সৃষ্টিকর্তা? মা ঠিকই সবার আগে প্রার্থনায় বসে গেল। মুহূর্তেই রাজি হয়ে গেল মেয়ের সঙ্গ দিতে। সবার মতামত নিয়ে সেই অনুযায়ী ট্যুরের সব আয়োজন করলো সায়ন চৌধুরী। সিদ্ধান্ত হলো তারা 3 দিন থাকবে ওখানে। আজ সন্ধ্যা 7:30 তাদের প্লেন। এই তো আর কিছুক্ষণ পর। বাড়ির সবার সব রকমের বন্দোবস্ত করার পরপরই বিপত্তি বাঁধল অন্য জায়গায়। যার জন্য এত আয়োজন, সেই মেয়েটাই হুট করেই সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিল। নিজেকে আড়াল করলো বদ্ধ কক্ষে। পরশ মেয়েটার এক কথা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি কোথাও যাব না আমি। তোমরা ঘুরে এসো, আমি কোথাও যাচ্ছি না। যা শুনে সবার এতক্ষণে মনের পরিতুষ্টুকু ধুম করে নিভে গেল। বাড়ির মেয়ে সদস্যগণ ভিড় করলো পরশের বদ্ধ কক্ষের সামনে। একে একে ডাকছে সবাই, ও পরেশ, দরজাটা খোল প্লিজ। এমন করিস না শোনা, তুই না গেলে কিন্তু আমরা কেউ যাবো না।
তবু ভিতর থেকে কোনো উত্তর আসছে না, দরজাও খুলছে না মেয়েটা। রাত্রিপিয়া, পায়েল, রোকসানা চৌধুরী ও তানা শত চেষ্টা করেও মেয়েটার জেদের সাথে পেরে উঠল না। একসময় হতাশ হয়ে দাঁড়িয়ে রইল ওরা। ঠিক সেই সময়ে মেয়ের দোরের সামনে এগিয়ে আসলো সালাম চৌধুরী। ছোটদের আদেশ করলো, তোমরা এখন যে যার রুমে যাও। মেয়েরা দূরত্ব গিয়ে নিজেদের মতো তৈরি হয়ে নাও, এই ব্যাপারটা আমি দেখছি। মেয়েরা আর কথা বাড়ালো না, একবার একে অপরের মুখ চাওয়াচি করে নিঃশব্দে সরে গেল। ওরা যেতেই দরজা একবার মৃদু শব্দ করলো সালাম চৌধুরী। ক্ষীণকণ্ঠে ডাকলো মেয়েকে। ও পরশমণি, দরজাটা একবার খোলো তো দেখি মা। বাবার এক ডাক সঙ্গে সঙ্গে বদ্ধ দরজা খুলে গেল। যেন এতক্ষণ ধরে দরজার পাশে দাঁড়িয়েছিল মেয়েটা, এই ডাকটার অপেক্ষাই করছিল সে। আজ কতগুলো দিন পর বাবা তাকে ডাকছে। বাবার আদরে কণ্ঠে নিজের নাম শুনে মুহূর্তেই আবেগে আপ্লুত হয়ে পড়ল পরশ মেয়েটা। নিজেও জড়ানো কণ্ঠে শুধালো, বাবা। দরজা উন্মুক্ত হতেই ভিতরে প্রবেশ করলো সালাম চৌধুরী। দরজার পাশ ঘেঁষে জড়সড় নতজন মুখে দাঁড়িয়ে আছে পরশ। তার চোখে জল ছলছল করছে। অদৃশ্য এক অপরাধ বোধের কারণে বাবার মুখের দিকে তাকাতে পারছে না মেয়েটা। মায়া মায়া রাশভারী মুখটার দিকে তাকানোর সাহসও হলো না তার। মেয়েকে সহজ করতে খুব স্বাভাবিক স্বরে বাবা পুনরায় ডাকলো। পরশমণি। মুহূর্তেই হুড়মুড়িয়ে বাবার বক্ষস্থলে জাপটে ধরল পরশ মেয়েটা। খামচে আঁকড়ে ধরল বাবার শুভ্র রাঙা পাঞ্জাবি। কেঁদে কেঁদে বুক ভাসালো। তৎক্ষণিক মেয়েকে দু হাতে আগলে নিল সালাম চৌধুরী। বাবারও কাছের চশমাটা ঝাপসা হয়ে আসলো। পর মুহূর্তে নিজেকে সামনে নিল বাবা। আদুরে কন্যার মাথায় স্নেহময়ী হাতের ছোঁয়া দিয়ে মিহি কণ্ঠে শুধালো, কাঁদে না আম্মা। এতে কান্নার বেগ বাড়ল যেন পরশ মেয়েটার। সে ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আমায় তুমি মাফ করে দাও বাবা। শোনো বোকা মেয়ের কথা, তোর ওপর আমার আর কোনো রাগ নেই মা। বাবা, কি আম্মা যান, এবার একটু আপনি শান্ত হন। ছোট আম্মা, শুনলাম আপনি নাকি আমাদের সাথে যাচ্ছেন না। বাবার এক কথায় ততস্ত্র পরশ মেয়েটা সম্মতি জানালো। চটজলদি বলল, আমি যাব বাবা। মেয়ের ছেলে মানুষে দেখে সালাম চৌধুরী নিঃশব্দে হাসলো। পুনরায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা, আমাদের বের হতে হবে। বাবার কথায় সম্মতি জানালো পরশ। অতঃপর বাবা মেয়ের মান অভিমান ভাঙার পালা শেষ হলো। দূর থেকে বাবা মেয়ের মান অভিমান ভাঙার মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো সায়ন চৌধুরী। তৎক্ষণিক ভাইয়ের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো পরশ। তার এই চোখ যেন বলছে, গ্রেট ভাইয়া, তুমি গ্রেট, তোমার বুদ্ধিমত্তা চমৎকার। সায়ন চৌধুরী বোনের অদৃশ্য এ কথা পড়ে নিল অবলীলায়। সে মৃদু হাসল। কেউ দেখার আগে নিঃশব্দে আবার সরে গেল। ওর সাথে সাথে সালাম চৌধুরী মেয়ের রুম ছাড়ল। বাবা যেতে হাসি হাসি মুখ করে পরশ হাতে নিল বিছানার উপরে রাখা মেরুন রঙের জামদানি শাড়িটা। ট্যুর উপলক্ষে তাদের এই শাড়ি দিয়েছে সায়ন ভাই। পরশ সুন্দর করে ভাইয়ের দেওয়া শাড়িটাই পরে নিল। এরপর ডাকলো রাত্রিপিয়াকে। বলল, এই রাতের দিকে আয়, আমায় একটু সুন্দর করে সাজিয়ে দে তো। কতদিন পর মেয়েটার হাসি হাসি মুখ দেখলো রাত্রিও। ওর গাল ছুঁয়ে দিয়ে বলল, দাঁড়া দিচ্ছি। পরশ পুনরায় আবারও আগ্রহ নিয়ে বলল, সুন্দর একটা মেকআপ লুক দিয়ে দে, শাড়ির সাথে সব যেন ম্যাচিং হয়। আচ্ছা। বলে তৎক্ষণিক পরশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রাত্রিপিয়া। সময় নিয়ে নিজে হাতে সাজিয়ে দিল মেয়েটাকে। নিজের কাজ শেষ করে পরশকে বলল, হয়েছে, এবার আয়নায় গিয়ে নিজেকে দেখতো কেমন লাগছে। পরশ চোর জলদি বিছানা ছেড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কতদিন পর মেয়েটা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সাজ ভালো হয়েছে, রাত্রির মেকআপের হাত ভালো, তবু কোথাও যেন একটা খাপ ছাড়া লাগছে। তাকে মানাচ্ছে না। হুট করে নিজের চোখের দিকে নজর পড়ল তার। বিষণ্ণ রাতে একাকী নির্ঘুম কাটানোর ফলস্বরূপ চোখের নিচে গাঢ় কালো দাগ। চোখের নিচে কালো আবরণগুলো মেকআপের উপর দিয়ে স্পষ্ট। এটা দেখেই মন খারাপ হয়ে গেল তার। এতক্ষণের হাসিটুকু অবয়ব থেকে বিলীন হলো। সেখানে ভর করল আধারের কালো মেঘ। পরশের গমরা মুখ পর্যবেক্ষণ করে রাত্রিপিয়া জানতে চাইল, কি হলো পরশ, সাজ পছন্দ হয়নি তোর? পরশ নিজেকে দেখতে দেখতে তার ছেলের স্বরে বলে উঠল,
বাহ, আজকাল মেকআপের ভারী আস্তরণেও দেখছে আমার দুঃখর প্রলেপ দিতে ব্যর্থ। আমার দুঃখের বোঝার এতটাই ভারী। তোমার দুঃখে সুখের প্রলেপ দিতে কোনো এক পুরুষ নিজেকে সর্বদা বিসর্জন দিচ্ছে। দেখো, সময় মতো ঠিক তোমার সুখ হয়ে আসবে সে। দুঃখ করো না কচি। উন্মুক্ত দরজার সামনে বুকে হাত বেঁধে দাঁড়ানো নয়ন ভাই। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার কথা শুনে সেদিকে তাকায় রাত্রি ও পরশ দুজনেই। ওদের কিছু বলতে না দিয়ে তৎক্ষণিক নয়ন জানায়, আমিও তোমাদের সাথে যাচ্ছি। যা শুনে রাত্রি ভদ্রতাসূচক হেসে বলল,